আসসালামু আলাইকুম। ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা রামাজানেরা ভালো আছেন সবাই? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আছে স্যার, আপনি কেমন আছেন? নো স্যার। আচ্ছা, হোমওয়ার্ক করেছে সবাই? জি স্যার। আচ্ছা, জি কে কে স্যার। হোমওয়ার্ক হাত তোলো তো, কে কে হোমওয়ার্ক করেনি একটু হাত তোলো। দেখতে চাই কে কে হোমওয়ার্ক করে। হ্যাঁ, তো কেন? আজকে তোমাদের এসডব্লিউ স্টার্ট হয়েছে রুহা, রামিসা, আফিয়া। ঠিক আছে, রুহা, রামিসা, আফিয়া। আমি কিন্তু এই ব্যাচের দক্ষতা এবং কে কতটা মনোযোগ দিয়ে ক্লাস করো এবং কার কি কত ইমপ্রুভ করছো, ঠিক আছে, এটা কিন্তু এসডব্লিউ স্টার থেকেই অনেকটা বোঝা যায়। ম্যাম কিন্তু যাকে সবাই হোমওয়ার্ক জমা দিয়ে বললেই যে ভাবছো যে এসডব্লিউ স্টার হয়ে যাবে, তেমন কিন্তু নয়। ঠিক আছে, তোমাদের এই যে এসডব্লিউটা করছো না অনেকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে প্র্যাকটিস ক্লাসে ভর্তি হওয়ার উদ্দেশ্যটাই তোমার বিফলে যাবে। বুঝতে পেরেছো? হোমওয়ার্কটা তোমাকে করতেই হবে। এটা তো জাস্ট ইম্পর্টেন্ট, এটা জাস্ট অনুশীলন, ঠিক আছে, অনুশীলনের জন্যই তোমার এই এক্সামটা দেওয়া হয়। এখন সেটা যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো, না লেখো, ঠিক আছে, লেখাটা তো চালু হবে না। তারপর হচ্ছে লেখাটা, তুমি পারফেক্ট লেখাটা অভ্যস্ত থাকবে না। তো হোমওয়ার্ক সবাইকে প্রতিদিন করতে হবে। মাইশারা হোমওয়ার্ক করনি কেন বলো? স্যার আমার স্কুল 4টা পর্যন্ত, তো আর আমাদের ঘর থেকে স্কুল অনেক দূরে, হাঁটি আসতে হয়। তো আস্তে আস্তে 4টা 30 হয়েছে। আচ্ছা, ক্লাস শেষে কি করো? ক্লাস শেষে লিখে রেখো। স্যার লেখছি, মানে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখছি, এগুলো তো হবে না স্যার। আচ্ছা, এরপরে আর কে করেনি, হোমওয়ার্ক করেনি কে? বাকিরা করেছো? হোমওয়ার্ক জমা দিয়েছো? সাউদা, সাউদা হোমওয়ার্ক করনি? সাউদা করেনি, তোমার পরীক্ষা চলছে বলেছিলে। ওকে। রুহা করেছিলে? রুহা, রুহা হোমওয়ার্ক করেছো? হোমওয়ার্ক করেছো, জমা দিয়েছো? ভেজিটেবল স্টার হতে পারোনি কেন? কথা করে লিখেছো? রুহা, কথা করে লিখেছো লেখা? আচ্ছা, আর কে করেনি? মার্জুক করেছো? মার্জুক, মুসা, সাইরা আম্মাজান করেছেন? আচ্ছা, কথা করে লিখেছেন? তাহলে এসডব্লিউ স্টার দেয়নি কেন ম্যাম? আচ্ছা, দুঃখিত, একটু বিদ্যুৎ চলে গিয়েছে, এই কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। কথা শোনা যাচ্ছে আমার? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, সবাইকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। আজকে ইংরেজি ক্লাস শুরু হলো। খেয়াল করো, আজকে আমরা হচ্ছে 26টা ক্যাপিটাল লেটার, সেগুলো লিখবো, তবে সিরিয়াল লিখবো না, ঠিক আছে? দেখো আমি লিখে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুধু দেখবে, ঠিক আছে, কেউ লিখবে না। 26টা ক্যাপিটাল লেটার আজকেই শেষ করে দিব। আহ তো বর্ণগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেমন একটা শেপের সাথে অন্য একটা শেপ। যেমন পির মতো দেখতে কি আছে, আর আছে, আর এর মতো দেখতে আর কি প্রথম শেপটা আর কি, যেমন পিতেও যেরকম গোল করে করে ঘোরাও উপরের দিকটা, আরেও কিন্তু সেরকম গোল করে ঘোরাও। তো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লেখা হবে। বুঝতে পেরেছো? সবাই একটু শুধু দেখবে স্যার কিভাবে কিভাবে সেটা লিখছে, তারপরে সবাই পরে লিখবে। আচ্ছা, যারা হাত তুলেছো কিছু বলতে চাচ্ছো?
আচ্ছা রামিসা বলো কি বলতে চাও? স্যার, আমার কালকে ইংরেজি পরীক্ষা, আমি ইংরেজির লেখাই লিখি। না, আজকের ক্লাসটা হচ্ছে তোমাকে বর্ণমালাই লিখতে হবে। ঠিক আছে, একটা ঘন্টা তো। আজকে রিডিং লেখাবো না কোনো, আজকে থেকে একদম 5টি ক্লাস। আজকে থেকে আগামী 5টি ক্লাস একদম যা যা লেখাবো ওগুলোই লিখতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আগামী 5টি ক্লাস একদম তোমাদের হচ্ছে যেটা লেখাবো। আবার ওই যে 14, 15, 16 এই 3টা ক্লাস আবার এই যে রিডিং লিখিয়েছিলাম না বাংলা, ঠিক সেরকম লেখাবো রিডিং। আছে প্যাসেজ বা স্টোরি। তবে স্যার, এখন থেকে আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখতে পারবে এখন। ওকে, খেয়াল করো। খাতা দেখতে পাচ্ছ সবাই? খাতা ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু লোডশেডিং হয়েছে তো এই কারণে আলো স্বল্পতা। যাই হোক, আজকে থেকে যে 5টি ক্লাস আছে সেই 5টি ক্লাস যা যা ক্লাসের এসে করাবো ওগুলোই করতে হবে। ঠিক আছে, এর বাইরে করা যাবে না। আর 14, 15, 16 এই 3টা ক্লাস হচ্ছে আবার ওই যে বাংলা যেভাবে প্যাসেজ স্টোরি লিখিয়েছিলাম ইংরেজিতেও ওরকম প্যাসেজ স্টোরি লেখাবো 2 পৃষ্ঠা করে, সেটা পরে 14তম ক্লাস থেকে। আজকে 9ম ক্লাস, দেখো ক্যাপিটাল লেটার বর্ণগুলো আমি লিখে দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। দীপ, বসো, মনোযোগ দিয়ে বসো। কথা তো অনেক বলতে পারো, একটা তো কবিতা শোনাওনি এখন অব্দি। ক্লাসে জয়েন করার আগে তো দেখি দীপ প্রচুর বক বক করে, কথা বলে। হ্যাঁ, আচ্ছা, সাইরে হাত তুলেছে, সাইরে বলো। স্যার, আমি প্রতিদিনই হোমওয়ার্ক করি, কিন্তু লিখতে লিখতে আর জমা দিতে একটু দেরি হয়। মামনি, স্কুল তুমি থেকেই কষ্ট করে, আসতে হলো 4:30টায়। হ্যাঁ, তুমি তো মামনি কষ্ট করে লেখো, অনেক কষ্ট করে লেখো, কিন্তু সেটা যদি জমাই দিতে না পারো তাহলে তোমার সেই কষ্টটা বৃথা হয়ে গেল না? তুমি চেষ্টা করবে যে একটু ক্লাস শেষে যদি কিছু পৃষ্ঠা লিখতে পারো সেটা লিখে দিবে। যেমন আজকে তোমাদের হোমওয়ার্ক কম, মাত্র 1 পৃষ্ঠা লিখবে। বুঝতে পেরেছো? আজকে হোমওয়ার্ক দিব মাত্র 1 পৃষ্ঠা। আবার আগামীকালকেও 1 পৃষ্ঠা। ঠিক আছে, এরকম। কিন্তু আবার 12তম ক্লাস থেকে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এরকম বাড়বে। বুঝতে পেরেছো? তো অবশ্য আগামীকালকে জমা দিয়ে দিও, ঠিক আছে? আর খেয়াল করো, সবাই খেয়াল করো। আমরা তো হচ্ছে সবাই ক্যাপিটাল লেটার গুলো শিখেছিলাম হ্যান্ডরাইটিং ক্লাসে, তাই না? শিওর সাকসেস ব্যাচে। তো খেয়াল করো, সকলে খেয়াল করো। আমি যে বর্ণটা লিখবো সেটা হচ্ছে পি। ঠিক আছে, আমি যে বর্ণটি লিখবো সেটা হচ্ছে পি। দেখো, পি লেখার ক্ষেত্রে উপরের দাগ থেকে কিছুটা, উপরের মার্জিনটা থেকে কিছুটা নিচে এবং বাম পাশের মার্জিন থেকে কিছুটা সামনে গিয়ে আমি একটা সোজা একটা দাগ দিচ্ছি। প্রথম দাগটা কিন্তু আমাকে একটা অনুমান ভিত্তিক দিতে হয়, তাই না? কারণ ইংরেজি খাতায় তো আমার একটা ঘর দেয়া থাকে, কারণ ওই ঘরের নির্দিষ্ট ঘরের ভিতর লিখি, কারণ হয় না, সমস্যা হয় না। কিন্তু সাদা খাতায় কিন্তু আমাদের কোনো ঘর দেয়া থাকে না, তাই না? তাই এই দাগগুলো তোমাকে কিন্তু সোজা সোজাই দিতে হবে। বুঝতে পেরেছো? এবং একটা নির্দিষ্ট অনুমান মাফিক তোমাকে একটা দাগ দিতে হবে, যেন সেটা মনে করবে যে ইংরেজি খাতার উপরে 2 ঘরে আছে, তাই না? পি লেখার ক্ষেত্রে আমি প্রথমে সোজা এরকম একটি দাগ দিয়ে দিলাম। এরপর 1 বিন্দু পেছন থেকে আমি সোজা একটা দাগ, ঠিক আছে, একটা সোজা একটা দাগ সামনে নিব, তবে বেশি সামনে যাওয়া যাবে না। এরপরে গোল করবে, এখান থেকে গোল করে ঠিক এই দাগের অর্ধেকটা নিবে। ঠিক আছে, নিয়ে এটাকে পেছনের দিকে নিয়ে আসবে। দেখেছো? দেখেছো, একটা পি লেখা হয়ে গেল। এখন তুমি এরপরে লিখবে আর। দেখো, আর লিখতে হলেও কিন্তু তোমাকে ঠিক এই পিঠ সমান করে সোজা একটা দাগ দিতে হবে। দেখো, একদম সোজা একটা দাগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সোজা একটা দাগ দিয়ে তুমি কি করবে, আবার 1 বিন্দু পেছন থেকে সোজা সামনে একটা দাগ দিবে। দেখেছো? দাগটা দিয়ে আবার গোল করে ঠিক এই ঘরের অর্ধেক নিবে। ঠিক আছে, অর্ধেক নিয়ে পেছনের দিকে নিয়ে আসবে। আবার একটা পি লিখে নিয়েছি। দেখেছো? 15টা পি লিখে দিয়েছি। এখন তুমি কি করবে, এটাকে ঠিক এখান থেকে হালকা বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিলেই তোমার কি হবে, এটা আর হয়ে যাবে, তাই না? অর্থাৎ পি এর মতো দেখতেই আর। এখন পি এর মতন প্রথম শেপটা সেটা কি, দেখো 3টে পি থেকে 3টে বর্ণ লেখা যায়। দেখো, প্রথমে আর আবার একটা সোজা দাগ দিলাম। ঠিক আছে, একদম সোজা করে দাগটা তোমাকে দিতে হবে।
আচ্ছা, এরপর তুমি কি করবে, এক বিন্দু পেছন থেকে আবার তুমি সামনের দিকে আরেকটা দাগ দিবে। ঠিক আছে, আরেকটা দাগ দিয়ে তুমি কি করবে, এটাকে গোল করে ঠিক ঘরের অর্ধেক এখানে এনে দেবে। দেখেছো, এখানেও কিন্তু আমি একটা পি লিখে দিয়েছি। দেখেছো, এখানেও পি লিখেছিলাম, পি রেখেছি, এখানে পি লিখেছিলাম, আর লিখেছি, এখানেও পি লিখেছিলাম, এটাকে আবার কি বানাবো, বি বানাবো। অর্থাৎ বর্ণগুলো এমন ভাবে সাজিয়েছি যেন যে- সাজানো হয়েছে যেন আহ প্রতিটার শেপ একই, কিন্তু একটা শেপ দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু অন্য একটি বর্ণ হয়ে যায়। দেখো, এরকম হচ্ছে, আবার গোল করে নিচের দিকে আসবো, এসে তুমি কি করবে, এখানে পেছনের দিকে এক বিন্দু পেছনে নিয়ে আসবে, তাই না? তো এটা হয়ে গেল কি, বি। ওকে, এরপরে আহ এরপরে তুমি লিখবে ই। ই লেখার ক্ষেত্রে আবার তোমাকে এই বি কে ফলো করে সোজা একটা দাগ দিতে হবে। ঠিক আছে, বি যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় সোজা একটা দাগ দিবে। ঠিক আছে, দাগটা দিয়ে তুমি কি করবে, এখান থেকে এখানে ইতে কিন্তু পেছন দিকে যাওয়ার দরকার নেই, তুমি কিছুটা সামনে যাবে। ঠিক আছে, কিছুটা সামনে গিয়ে হালকা নিচের দিকে একটি দাগ, মাঝখান থেকে সোজা একটি দাগ, উপরের দাগটা থেকে একটু ছোট। ঠিক আছে, আবার এখান থেকে সোজা আবার সামনের দিকে একটি দাগ, উপরের দাগের সমান, এটা আবার সামনে নিয়ে যাবে। এই লেখা হয়ে গেল, তাই না? এরপরে এফ। এফ লেখার ক্ষেত্রেও কিন্তু ই কে ফলো করে সোজা একটা দাগ, তাই না? আচ্ছা, সোজা দাগটা দিয়ে এখান থেকে আবার সোজা সামনে চলে যাব, সোজা সামনে গিয়ে হালকা সামনের দিকে ছেড়ে দিব, আবার মাঝখান থেকে মাঝের দাগটি কিন্তু উপরের দাগটি থেকে কিছুটা ছোট হবে। এফ লেখা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে ডি লিখব। দেখো, ডি লেখার ক্ষেত্রে সোজা প্রথমে একটা দাগ দিব, একদম সোজা। দেখেছো, একদম সোজা একটা দাগ দিয়েছি এফ কে ফলো করে। ঠিক আছে, এফ যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু, এরপর এক বিন্দু পেছন থেকে সোজা একটু সামনে চলে যাব, একটু অল্প সামনে গিয়েই এটাকে গোল করব। ঠিক আছে, গোল করে আবার নিচের দিকে আনবো। এই বরাবর যখন আসবে তুমি এটাকে আবার পেছনের দিকে এক বিন্দু পরিমাণ নিয়ে যাবে, তোমার ডি লেখা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা মনোযোগ দাও সবাই। এরপরে আমি লিখবো আই। আই লেখার ক্ষেত্রে প্রথমে এখান থেকে ছোট করে একটা দাগ দিব। ঠিক আছে, বেশি বড় দিব না। এরপর এটার ঠিক মাঝখান থেকে সোজা দাগটাকে নিচে নামিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এরপর এটার নিচ থেকে আবার ছোট একটা দাগ, আই লেখা হয়ে গেল, তাই না? মনোযোগ দাও সবাই। দীপ, কি ব্যাপার, এত অমনোযোগী কেন তুমি? হুম, আল আরাফ শরীফ, রুহা, ক্যামেরার সামনে আসো। হুজাইমা, মনোযোগ দাও মামুনি। আচ্ছা, আই লিখে ফেললাম, এরপর লিখবো এল। দেখো, এল লেখার ক্ষেত্রে এই আই কে ফলো করে প্রথমে সোজা একটা দাগ দিতে হবে। ঠিক আছে, একদম সোজা। এবার এটাকে কিছুটা সামনে নিয়ে যাব, তাহলেই এল লেখা হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে এল এর পরে আমি কিন্তু পূর্বের বর্ণকে ফলো করে পরেরটা লিখতেছি, খেয়াল করো। এল কে ফলো করে আবার আমি একটা টি লিখবো। দেখো, এল এর এই যে উপরের দিকটা, এটাকে ফলো করে এখান থেকে সোজা একটা দাগ দিব। ঠিক আছে, বেশি বড় দিলে কিন্তু ভালো দেখাবে না। দাগটা দিয়ে ঠিক তার মাঝখান থেকে সোজা একটা দাগ আমি নামিয়ে দেবো। ঠিক আছে, আমার টি লেখা হয়ে গেল। আচ্ছা, এরপরে তুমি লিখবে জে। জে লেখার ক্ষেত্রে ঠিক এখান থেকে এই টি কে ফলো করে টি এর সোজা এই দাগটা থেকে সোজা একটা দাগ সামনে নিব, সামনে নিয়ে এটা ডান দিক থেকে সোজা একটা দাগ নামিয়ে দিব। ঠিক আছে, কিছুটা নামিয়ে এখান থেকে কি করবো, একদম গোল করে উপরের দিকে বরাবর উঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার জে লেখা হয়ে গেল। আচ্ছা, এরপরে তুমি লিখবে এইচ। দেখো, এইচ লেখার ক্ষেত্রে তোমাকে এখান থেকে সোজা এই যে যে যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় তোমাকে একটা সোজা দাগ দিতে হবে। তারপর তুমি যতটুকু গ্যাপে এটা লিখবো, বেশি মোটাও না বেশি চিকনও না, ততটুকু গ্যাপে পাশে আরেকটা দাগ দিতে হবে। এবার ঠিক মাঝখান থেকে সোজা একটা দাগ দিলেই কিন্তু তোমার এইচ লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে ইউ। দেখো, ইউ লেখার ক্ষেত্রে সাদা খাতায় প্রথমে সোজা একটা দাগ আনবে। ঠিক আছে, তবে পুরোপুরি নয়। যখন দেখবে কিছুটা এই দাগের গ্যাপ রয়েছে নিচের দিকে, তখন এখান থেকে গোল করবে। ঠিক আছে, গোল করে আবার কিছুটা উপরে উঠাবে। যখন দেখবে এটা 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 সমান হয়ে গেল, তখন কি করবে, এটাকে সোজা উপরের দিকে এরকম ছেড়ে দিবে, তাহলে কিন্তু তোমার ইউ লেখা হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তুমি লিখবে কে। দেখো, ক্যাপিটাল লেটার কে লেখার ক্ষেত্রে আমরা কি করব,
ক্যাপিটাল লেটার কে লেখার ক্ষেত্রে এখান থেকে সোজা একটা দাগ, দেখো এখান থেকে সোজা একটা দাগ। এরপরে তুমি কি করবে, ঠিক মাঝখান থেকে একদম সোজা উপরে ছেড়ে দিব, তারপর এক বিন্দু উপর থেকে সোজা আবার একটা দাগ নিচের দিকে নামিয়ে দিব, তাহলে কিন্তু কে লেখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তুমি লিখবে ও। দেখো ক্যাপিটাল লেটার ও লেখার ক্ষেত্রে কে কে ফলো করে, এই যে বাঁ দিক থেকে গোল করে, দেখেছো? বাঁ দিক থেকে গোল করে এখান থেকে কিছুটা নিচে নামাবো, নিচে নামিয়ে আবার গোল করব, গোল করে আবার সোজা উপরের দিকে উঠিয়ে দিব, তোমার ও লেখা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তুমি লিখবে কিউ। কিউ লেখার ক্ষেত্রেও ঠিক ও এর মতো তুমি গোল করবে। ঠিক আছে, বাঁ দিক থেকে এরকম গোল করবে। ঠিক আছে, বাঁ দিক থেকে গোল করে তুমি কি করবে, সোজা একটু নিচে নামিয়ে আবার গোল করার করবে, গোল করে আবার এখানে এসে এটার সাথে মিশিয়ে দিবে। এবার এখান থেকে সোজা একটা দাগ আড়াআড়ি তুমি নিচের দিকে নামিয়ে নিবে। ঠিক আছে, কিউ লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে সি লিখবে। সি লেখার ক্ষেত্রে প্রথমে ছোট করে একটা দাগ দিবে, দেখেছো? ছোট করে দাগটা দিয়ে দাগের সাথে মিশিয়ে বাঁ দিক থেকে গোল করে সোজা নিচে নামবে, সোজা একটু নিচে নেমে আবার গোল করে ঠিক এই দাগ বরাবর সোজা দাগটাকে ছুঁয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি তো পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণগুলো লিখছি। আহ এরপর সির পরে জি, দেখো ও কিউ সি জি সবগুলো কিন্তু একই প্যাটার্নে লিখতে হয়। আবার দেখো বাঁ দিক থেকে গোল করে, ঠিক আছে, দেখো বাঁ দিক থেকে গোল করে একটু সোজা এসেই তুমি কি আবার নিচের দিক থেকে গোল করে যখন উপরে উঠবে ঠিক সোজাসুজি এসে পেছনের দিকে চলে যাবে। ঠিক আছে, পেছনের দিকে চলে এখান থেকে সোজা দাগটাকে একটু নিচে নামবে, তবে সামনে আর আগাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি লিখবো ভি। দেখো ভি লেখার ক্ষেত্রে এই যে যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় তুমি আড়াআড়ি একটা ডান দিকে দাগ দিবে, এরপর এটাকে আবার সোজা উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার একটি পারফেক্ট ভি লেখা হয়ে যাবে। এরপরে তুমি লিখবে ডাব্লু। ডাব্লু লেখার ক্ষেত্রে এই যে ভি এর মতো, তবে ভিটা যেরকম ছড়িয়ে দিই, ডাব্লুটা কিন্তু প্রথমেই এরকম ছড়িয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, বা ডাব্লুটা একটু চিকন করে উঠাতে হবে। ঠিক আছে? আচ্ছা, চিকন করে উঠাবো, বেশি ছড়িয়ে দিলে ভির মতন, কারণ এখানে তো পার্ট দুইটা, তখন বেশি মোটা হয়ে যাবে। তো এটাকে আবার সোজা নিচের দিকে নিয়ে আসবে, এই বিন্দু যখন একই থাকবে তারপর এখান থেকে আবার সোজা উপরের দিকে উঠিয়ে দিব। ঠিক আছে, ডাব্লু লিখে ফেললাম। এরপরে লিখবো ওয়াই। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো। এরপরে লিখবো ওয়াই। ওয়াই লেখার ক্ষেত্রে প্রথমে ঠিক এই ডাব্লুর অর্ধেক, ঠিক আছে, ডাব্লুর অর্ধেক তুমি একটা ভি লিখে দিলে, দেখেছো? এবার এখান থেকে সোজা একটা দাগ নামাবে ডাব্লুর একদম বরাবর, নিচে একটা দাগ দিয়ে দিবে, ওয়াই লেখা হয়ে গেল। ঠিক আছে, তোমাকে কিন্তু পুরো ঘর জুড়ে লিখতে হবে, পুরো অর্থাৎ লাইন ভরে লিখতে হবে। এরপরে দেখো আমি লিখবো এম। ভালোভাবে খেয়াল করো সবাই, ভালোভাবে খেয়াল করো। এরপরে আমি লিখবো এম। এম লেখার ক্ষেত্রে আবার একটা কলম পরিমাণ গ্যাপ রাখবো এখানে। ঠিক আছে, অর্থাৎ একটা লাইন। ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ হবে একটা কলম পরিমাণ, মনে করো তুমি অনুমান ভিত্তিক ঠিক এতটুকু গ্যাপ রেখে তুমি এখান থেকে আবার এম লিখবে। ঠিক আছে, এম লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আবার সোজা একটা দাগ আনতে হবে নিচের দিকে, অনুমান ভিত্তিক সোজা একটা দাগ আনবে। ঠিক আছে? আচ্ছা, সোজা একটা দাগ আনবে, এনে তুমি কি করবে, এখান থেকে একটু চিকন করে নিচের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, বেশি মোটা দিলে কিন্তু ভালো দেখাবে না, নিচে দিয়ে আসবে, আবার এটাকে আবার সোজা উপরের দিকে উঠিয়ে দিবে। ঠিক আছে, এই বরাবর যেন এটা থাকে, এরপর এটাকে আবার সোজা নিচের দিকে নামিয়ে দেবে, তাহলে তোমার কিন্তু এই অংশ দুইটাই কিন্তু সমান থাকলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এম এর পরে লিখবো এন। এন লেখার ক্ষেত্রে এম এর সোজা আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এম এ তো এটা চিকন করে নিচে নামিয়েছি, কিন্তু এন এ তো পার্ট একটা, এখানে এই কারণে এটাকে একটু আড়াআড়ি নামাবো, আড়াআড়ি নামাবো কিন্তু একটু বাড়িয়ে নামাবো। ঠিক আছে, এটা যখন এই বিন্দু বরাবর চলে আসবে তখন এটাকে আবার সোজা এখান থেকে সোজা উপরে উঠিয়ে দেবো, যেন এই বিন্দু পরিমাণ অর্থাৎ এক থাকে। ঠিক আছে, সমান থাকে। এরপরে আমি লিখবো এ। দেখো এ লেখার ক্ষেত্রে এখান থেকে বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ। ঠিক আছে, বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, তারপর আবার ডান দিকে আড়াআড়ি একটি দাগ। ঠিক আছে, এরপর কিছুটা নিচ থেকে মাথা বরাবর একটা দাগ দিয়ে দিবে। এ লেখা হয়ে গেল। এরপরে লিখবো এক্স।
এক্স লেখার ক্ষেত্রে কিন্তু অনেকেরই এক্সটা বাঁকা হয়, সেটা বাঁকা হবে না, খেয়াল করো। এই যে তুমি ডান দিক থেকে বা দিকে আড়াআড়ি একটা এরকম দাগ দিবে, এরপর এই বিন্দু বরাবর ঠিক উপর থেকে এই বিন্দু বরাবর ঠিক এখানে ঠিক আড়াআড়ি আবার একটা দাগ দিবে, ঠিক আছে? তাহলে আর তোমার এক্স বাঁকা হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে জেড লিখবে। জেড লেখার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এক্স যেখান থেকে শুরু করেছিলে এখান থেকে সোজা একটা দাগ দিবে, তবে বেশি বড় না। এরপর এই বিন্দু বরাবর ঠিক এখানে, ঠিক এখানে তুমি এই দাগটাকে আড়াআড়ি একদম নিয়ে আসবে, ঠিক আছে? আবার এখান থেকে দাগটা কতটুকু নিবে, এই বরাবর ঠিক এখানে, ঠিক আছে? এটাকে আবার সোজা সামনের দিকে নিয়ে যাবে, তাহলে কিন্তু দুই পাশ কিন্তু তোমার সমান হবে, ঠিক আছে? এরপরে আমি লিখবো এস, ঠিক আছে? ক্যাপিটাল লেটার এস লেখার ক্ষেত্রে কি করব, এরকম গোল করব, বাঁ দিক থেকে গোল করে এটাকে এরকম আড়াআড়ি নিয়ে ডান দিকে এই বিন্দু বরাবর আসবো, ঠিক মাঝামাঝি মাঝামাঝি এসে তুমি এটাকে কি করবে, আবার গোল করে কি করবে, উপরে উঠিয়ে দিবে, তাহলে কিন্তু এস তোমার দুই দিকে সমান হবে। বুঝতে পেরেছো? তো খেয়াল করে দেখো, স্যার কিন্তু এখানে ক্যাপিটাল লেটার 26টা বর্ণ সবগুলোই লিখেছেন, আর এখানে কিন্তু প্রতিটা বর্ণই পূর্বের বর্ণকে ফলো করে লেখার চেষ্টা করেছে, ঠিক আছে? প্রতিটি পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণটা লিখেছে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই যে বর্ণগুলো যে সিরিয়ালে লিখেছি ঠিক এই সিরিয়ালে, এ থেকে জেড পর্যন্ত ওভাবে না, এই যে পি থেকে এস পর্যন্ত, অর্থাৎ এই যেখানে সিরিয়ালটা শেষ হয়েছে, ঠিক আছে? এই থেকে মনে করো তোমার যদি এখানে শেষ হয়, এখানে যদি শেষ হয়, তুমি আবার এই পি থেকে এখান থেকেই শুরু করবে। বুঝতে পেরেছো? এখানে যদি তোমার শেষ হয়, আবার এই পি থেকে এখান থেকেই শুরু করবে, কেউ এখান থেকে শুরু করবে না। সবাই আমার কথা বুঝতে পেরেছো? সবাই লিখতে থাকো, সবাই লিখতে থাকো। উদয়মা লেখো।
আমাদের বাসায় যে ক্যাপিটাল লেটার গুলো, এটা পৃষ্ঠা ভরে এক পৃষ্ঠা হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে, সাদা খাতায় একদম পৃষ্ঠা ভরে, ঠিক এরকমই। এখানে যদি লেখা শেষ হয়, তোমার এখান থেকেই কিন্তু লেখাটা শুরু করতে হবে, ঠিক আছে। আর বর্ণমালাগুলো ঠিক একদম এভাবে পারফেক্ট লিখতে হবে, বাঁকা হতে পারবে না। এক পৃষ্ঠা ভরে লিখে তারপর গাইড টিচারের কাছে জমা দিবে সবাই। দীপের ক্যামেরা অফ কেন? দীপ, দুইবার লেখো সবাই, দুইবার। সবাই দুইবার লিখে খাতাটা দেখো। দ্রুত লেখো। তা একটু টেকনিক্যাল সমস্যার কারণে বারবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সবাই কি খাতা দেখতে পাচ্ছো?
সাফায়ারের লেখা দেখতে পাচ্ছি। সাফায়ার তুমি এস প্র্যাকটিস করবে, এইচ এস প্র্যাকটিস করবে, ডি প্র্যাকটিস করবে, কে প্র্যাকটিস করবে, দাগ দিয়ে রাখো, মনে থাকবে। এম প্র্যাকটিস করবে, ভি প্র্যাকটিস করবে, ঠিক আছে। সাফায়ার, আমার কথা শোনা যাচ্ছে? সবাই আমার কথা শুনতে পাচ্ছো? ওকে, সাফায়ার যেগুলো বলেছে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, সবাই পারফেক্ট করে লেখো। রুহা, রুহা জেড তো উল্টো লিখেছো, জেড এটা তো বাঁ দিক থেকে সামনে যাবে, তুমি তো যে উল্টো লিখেছো, জেড একদম উল্টো লিখেছো। আহ জেড প্র্যাকটিস করবে, এম প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই প্র্যাকটিস করবে রুহা, এম, এক্স, জেড, আই। তারপরে হচ্ছে ডান দিকে একটু ক্যামেরাটা ধরো, ডান দিকে কিউ প্র্যাকটিস করবে, কিউ, তারপরে জি, ঠিক আছে। কিউ জিটা পারফেক্ট নয়, নিচে দ্বিতীয় লাইনে। হ্যাঁ, এই যেগুলো বললাম এগুলো প্র্যাকটিস করো, এছাড়া বাকি সবগুলোই হচ্ছে ভালো লিখেছো, সুন্দর হয়েছে। দীপের খাতা দেখতে পাচ্ছি। দীপ, উপরের মার্জিন থেকে কিছুটা নিচে নামিয়ে লিখতে বলেছিলাম, ভালো লিখেছো দীপ। সুন্দর হয়েছে। তবে পি প্র্যাকটিস করবে, ঠিক আছে, পি আর, ঠিক আছে। পি আর, তারপরে হচ্ছে এস, পি আর এস, তারপরে ও, তারপরে ইউ। ছাড়া বাকি সবগুলো ভালো লিখেছো দেব। যেগুলো বললাম এগুলো প্র্যাকটিস করতে থাকো, আরো এক লাইন লেখো। প্র্যাকটিস করে সবাই আরো এক লাইন লেখো, লিখতে থাকো। আচ্ছা মার্জু, ক্লাসে মনোযোগ দিবে, আমি বলেছিলাম এখানে শেষ হলে এখান থেকেই আবার শুরু করতে, ঠিক আছে। এখানে শেষ, আবার এখান থেকেই পি থেকে শুরু করবে, কিন্তু তুমি কিন্তু সেই নিচের লাইনে গিয়েছো। এখন মনোযোগ দিবে। আহ, ভালো লিখেছো, তবে ওয়াই এম প্র্যাকটিস করবে, ওয়াই এম, তারপরে এস, তারপরে জেড, ঠিক আছে। তারপরে ডি, খাতা ধরো, ক্যামেরার সামনে খাতা ধরো, দেখা হয়নি আমার, ঠিক আছে। এম, এন, ওয়াই, জেড, এস, ঠিক আছে। তারপরে আর, তারপরে হচ্ছে বাকি সবগুলো ভালো লিখেছো। এসটাও আরো প্র্যাকটিস করবে। ধন্যবাদ মার্জুক, ভালো লিখেছো। এরপরে হচ্ছে সাইডের খাতা দেখতে পাচ্ছি মামুনি, তৃতীয় লাইনটা অনেকটা বাকি গিয়েছে, ঠিক আছে। ডি প্র্যাকটিস করবে, যে তৃতীয় লাইনে যে ডি লিখেছো এটা কিন্তু পারফেক্ট হয়নি। এ প্র্যাকটিস করবে, ডি প্র্যাকটিস করবে, তারপর হচ্ছে এস প্র্যাকটিস করবে, তারপরে বি প্র্যাকটিস করবে, এফ প্র্যাকটিস করবে, ঠিক আছে।
যে প্র্যাকটিস করবে। এছাড়া বাকি সবগুলোই পারফেক্ট লিখেছো মামুনি, লিখতে থাকো। মুসার খাতা দেখতে পাচ্ছি, মুসা মুসা বর্ণগুলো বাঁকিয়ে বাঁকিয়ে লিখছো, ঠিক আছে। পি আর প্র্যাকটিস করবে, পি আর, তারপরে বি, তারপরে ও, তারপরে হচ্ছে এস, ঠিক আছে, তারপরে ডাব্লু, তারপরে এম, তারপরে ওয়াই। ঠিক আছে, তোমার বর্ণমালাগুলো আরো পারফেক্ট করা জরুরি, ঠিক আছে। বর্ণমালা পারফেক্ট লিখলেই কিন্তু হাতের লেখা পারফেক্ট থাকবে, বর্ণমালা পারফেক্ট না হলে কিন্তু হাতের লেখা পারফেক্ট থাকবে না। যেগুলো বললাম এগুলো প্র্যাকটিস করতে থাকো। মিফতাহুল জান্নাতের খাতা দেখতে পাচ্ছি, সামনে আনো আরো খাতাটা, আরো সামনে আনো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, এভাবেই রাখো, এভাবে রাখো। মাশাআল্লাহ, দেখো মিফতাহুল কত সোজা করে লিখেছে, দেখেছো? অনেক সুন্দর হয়েছে মামুনি, খুব ভালো লিখেছো। তবে এটা একটু আর একটু প্র্যাকটিস করবে, এ, ঠিক আছে, তারপরে ডাব্লু, এ ডাব্লু, তারপরে হচ্ছে এস, ঠিক আছে, এ ডাব্লু এস। এছাড়া বাকি সবগুলো পারফেক্ট লিখেছো, ধন্যবাদ মামুনি, খুব ভালো লিখেছো। বাসায় কিন্তু হোমওয়ার্ক 1 পৃষ্ঠা। রামিসার খাতা দেখতে পাচ্ছি, রামিসা, রামিসা সুন্দর লিখেছো, তবে বানানটা একটু বড় ছোট হচ্ছে রামিসা, ছোট বড় হওয়া যাবে না, একই সাইজে লিখতে হবে। এস প্র্যাকটিস করবে, তারপরে হচ্ছে জে প্র্যাকটিস করবে, ঠিক আছে, এন প্র্যাকটিস করবে, তারপরে কে প্র্যাকটিস করবে। এছাড়া বাকি সবগুলো ভালো লিখেছো রামিসা, খুব সুন্দর হয়েছে। আফিয়ার খাতা দেখতে পাচ্ছি, আফিয়া, ইংরেজি লেখার অবস্থা পচা কেন? লাইন তো বেঁকে যাচ্ছে মামনি। বর্ণগুলো সুন্দর লিখেছে, তবে এস প্র্যাকটিস করতে হবে, কে প্র্যাকটিস করবে, ডাব্লু প্র্যাকটিস করবে, এক্স প্র্যাকটিস করবে, জেড প্র্যাকটিস করবে, ই প্র্যাকটিস করবে, কিন্তু তেনটা দাগই সোজা দিয়ে দিচ্ছ। যে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই যে বর্ণগুলো বললাম এগুলো প্র্যাকটিস করো, এছাড়া বাকিগুলো ভালো লিখেছো। আর লাইন সোজা করতে হবে, লাইন সোজা হতে হবে কিভাবে? পূর্বের বর্ণটাকে ফলো করে পরেরটা লিখবে, তাহলেই লাইন সোজা হবে। সিদরাতুল মুনতাহা চাউদার খাতা দেখতে পাচ্ছি, চাউদা ভালো লিখেছো, সুন্দর হয়েছে, খুব ভালো লিখেছো। তবে হচ্ছে লাইন বেঁকে যাচ্ছে, ঠিক আছে, বর্ণ ছোট বড় হয়ে যাচ্ছে, এটাই সমস্যা তোমার। তো বর্ণমালা গুলো পারফেক্ট, কিন্তু পূর্বেরটাকে ফলো করে পরেরটা লিখছো না, এই কারণে একটু বেঁকে যাচ্ছে আর ছোট বড় হচ্ছে, ঠিক আছে। এছাড়া বর্ণমালা গুলো সুন্দরই লিখেছো, তবে কিউটা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যে দ্বিতীয় লাইনে যে কিউ লিখেছো, উপরের লাইনে যে এল লিখেছো বেশি ছোট, এটা এটা যতটা দেখাচ্ছে, এটা হচ্ছে বর্ণটা ছোট বড় করে ফেলেছো এই কারণে, ঠিক আছে। যে পি বির সমান কিন্তু আর দাওনি, আর একটু উপর থেকে শুরু করেছো, ইটা তার উপর থেকে শুরু করেছো, এভাবেই কিন্তু লাইনটা বেঁকে গিয়েছে, বুঝতে পেরেছো? এটা খেয়াল রেখো। ছাড়া ভালো লিখেছো, আরো সোজা করতে হবে লাইন। এরপরে হচ্ছে আবরারের খাতা দেখতে পাচ্ছি, আবরার, আবরার ভালো লিখেছো, তবে বর্ণগুলো আরো পারফেক্ট লিখতে হবে। লাইন তো সোজা আছে বাবা, তবে বর্ণ পারফেক্ট লিখতে হবে তোমার। এন, বি, এস, আর, ইউ, কে, ওয়াই, ঠিক আছে, তারপরে এ, তারপরে এফ, ঠিক আছে। এই যে বর্ণগুলো এগুলো আরো পারফেক্ট লিখতে হবে। এছাড়া বাকিগুলো ভালো লিখেছো আবরার, ধন্যবাদ। মাইশারার কথা দেখতে পাচ্ছি, মাইশারা, মাইশারা ভালো হচ্ছে, তবে আরো পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে। বর্ণগুলো সি প্র্যাকটিস করবে, জি প্র্যাকটিস করবে, ডাব্লিউ, তারপরে এক্স, তারপরে এস, তারপরে হচ্ছে জি, জি তো বলেছি তাই না, তারপরে কেটাও প্র্যাকটিস করবে। এগুলোই প্র্যাকটিস করো। আর বর্ণটা কিন্তু একটু ছোট বড় হচ্ছে, আর লাইনের গ্যাপ কিন্তু ঠিক নেই, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কিন্তু, একটা কলম রাখতে যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় গ্যাপ দিতে বলেছি, সেই গ্যাপটা কিন্তু তুমি দাওনি, এটা খেয়াল রাখো।
ছাড়া বাকি সবকিছু ভালো লিখেছো, ধন্যবাদ মাইশারা। আচ্ছা, আর কি খাতা দেখায়নি? হুজাইমা, হুজাইমা খাতা দেখায়নি। হুজাইমা দেখো, সবাই 2 লাইন লিখেছো, হুজাইমা 1 পৃষ্ঠা লিখে ফেলেছে, দেখেছো? হুজাইমা কিন্তু বসে থাকে না, বাংলা লিখতে ধরো সবার থেকে বেশি লেখে। ঠিক আছে, হুজাইমা 1 পৃষ্ঠা লিখে ফেলেছে, তোমরা 2 লাইন লিখে বসে আছো। বাংলা লিখতে দিলেও যেখানে 2 পৃষ্ঠা বলি সেখানে ও 3 পৃষ্ঠা লেখে। ঠিক আছে, অসাধারণ লিখেছো মামুনি, খুব ভালো হয়েছে। আর্টটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর একটু সামনে আনো খাতাটা। স্যার আমি কিছু বলবো? আর জি, তারপরে হচ্ছে জে, ঠিক আছে? আর জি জে, এই বর্ণগুলো আর একটু প্র্যাকটিস করবে, তারপরে কিউ। এছাড়া বাকি সবগুলোই লাইনে সোজা লিখেছো, বর্ণ বাকি সবগুলো পারফেক্ট হয়েছে। আহ, সুন্দর হয়েছে। বলো মামুনি, কি বলতে চাও? স্যার আমার জাইমা পরীক্ষা বলো, কি বলতে চাচ্ছো? স্যার আমার পরীক্ষা কাল, বাংলা আমি লিভ দিব। আচ্ছা মামুনি, লিভ নাও, ক্লাস আর 10 মিনিটের ভিতরেই শেষ করে দিব। ওকে, বাকিরা যে বর্ণগুলো বলেছি ওটা প্র্যাকটিস করছো? রুহা কি ক্লান্ত হয়ে গিয়েছো লিখতে লিখতে? রুহা, আম্মা জান, ভালো আছেন আপনি? কি দীপ, কি করছো? বসে আছো কেন? মার্জুক, বসে আছো কেন? যে বর্ণগুলো বলেছি ওটা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। এখানে 1 ঘন্টা লেখার উপর থাকতে হবে সবাইকে। বর্ণগুলো প্র্যাকটিস করা হলে আরো 2 লাইন লিখবে, ঠিক আছে? সমস্যা, লিখছো না কেন? সাফায়ার, ক্যামেরা অফ করেছো কেন সাফায়ার? ভালো লিখেছো, সবাই ভালো লিখেছো, তবে বর্ণমালাগুলো আরো পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে? আরো পারফেক্ট লিখতে হবে। লিখতে থাকো সবাই। আগামীকালকে তোমাদের এটা 1 পৃষ্ঠা ভরে লেখা, ঠিক আছে? আবার এই লেখাটা দিও না কেউ, বুঝতে পেরেছো? জান্নাত এসে দিয়েছে। আচ্ছা, 1 পৃষ্ঠা সুন্দর করে লিখে তারপরে ম্যামের কাছে পাঠাবে, জান্নাত ম্যামের কাছে, বুঝতে পেরেছো? একদম পারফেক্ট করে লিখতে হবে, লাইন বাঁকা করেছো, বর্ণ ছোট বড় হয়েছে, বর্ণমালা পারফেক্ট হয়নি, তাহলে কিন্তু SW স্টার ম্যাম দিবে না। ঠিক আছে, একদম পারফেক্ট লেখাটাই কিন্তু পাবে। সুতরাং 1 পৃষ্ঠা ভরে সুন্দর করে লিখবে। কেউ আবার লাইনের ভিতর কোনো গ্যাপ রেখো না, তাহলে কিন্তু স্টার পাবে না, বুঝতে পেরেছো? লাইনে গ্যাপ থাকতে পারবে না। লাইন দুটো বলে একদম লাইন ভরে লিখতে হবে। আচ্ছা, তাই যে গম পাইছে মজার, সাইরে এসে দিয়েছে, দেখেছো? সাইরার মুখে একটা কবিতা শুনতে ইচ্ছে করছে, কি করা যায়?
শোনাবে কি সাইরা? সাইরা শোনাবে না? কবিতা শোনাবে না? দীপ হাত তুলেছে, দীপ মনে হয় কবিতা শোনাবে নাকি? হুম? আচ্ছা, দীপ কবিতা শোনাবে ভাবা যায়? দীপ হাত তুলেছে। আচ্ছা, দীপ দীপ বলো। হাসি লিখেছেন রবীন্দ্রজামান খান। হাসি নাকি জানি না কেউ, কেউ বলেছে ভাই এই শুনুন না কত হাসির খবর বলে যায়। উপন্যাসে পুকুরে যেতে চাঁদ আসে তার সাথে সাথে কাজের বিয়ে, ডাবলা হাসি হাসি সবুজ গাছ, পৌষে মাসে হাসি দেখে হাসেন পাতি গাছ, ইয়ে হাসি রাঙা ঠোঁটে পিঙের মুখেও হাসি ফোটে, তৈরি করে মান্নার মা হাসতে সবাই চায়, বল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখেও কেবল তাদের মুখেও কেবল হাসি। তাই? দেখি হ্যাঁ, রিডিং করেছো না আবৃত্তি করেছো? কবিতা আবৃত্তি করেছি। আচ্ছা, কবিতা আবৃত্তি করেছো, যাই হোক দারুণ করেছো, সুন্দর হয়েছে। আমি একটা হাসি দিয়ে দেখো সবাইকে, হা হা করে হেসে দেখো সবাইকে। এই যে দেখো আবরার গোমরা মুখে চেয়েছে, দেখেছো? শেষের লাইনটা আবার আবরারকে শুনিয়ে দাও। আবরার গোমরা মুখে তাকিয়েছো, দীপ শেষের লাইনটা আবার একটু শুনিয়ে দাও আবরারকে। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখেও বেচার মুখে কেবল হাসি পায়। আবরার তুমি এবার হেসে দেখিয়ে দাও, তোরা একটু হেসে দেখিয়ে দাও, দীপকে দেখিয়ে দাও যে তুমিও হাসতে পারো। দেখেছো আবরার হাসতে পারে। আচ্ছা, রুহাও হাসতেছে না, দেখেছো? রুহাও একদম গোমরা মুখে আছে। আচ্ছা সাইরা, কাকে আবার বলতে বলছো? দীপকে আবার কবিতা বলতে বলছো নাকি এটা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো সকলে এটা এক পৃষ্ঠা সুন্দর করে লিখে রেখো। তার কিছু বলার আছে? কেউ কিছু বলতে চাচ্ছ? তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে সুন্দর করে এক পৃষ্ঠা লিখে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আর আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি, শর্ট ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করো কোনো বর্ণমালার সমস্যা থাকলে। ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সালাম আলাইকুম।